আজকের আলোচনা শুরু করব আমার প্রিয় শহীদ সাহেবের স্বপ্নের পকেট কমিটি নিয়ে। তো স্বপ্নের পকেট কমিটি কোনটা বুঝছেন তো? এই যে 7 তারিখে যে প্রহসনের একটা তামাশা আমরা দেখতে যাইতেছি আর কি, যেখানে কোনো ধরনের ভোটের প্রয়োজন নাই বা ভোট ছাড়াই 12টা পদে 12টা নমিনেশন নিয়ে মানে সিকনে এই যে কমিটি করার যেই স্বপ্নের কমিটি শৈশবের, তো আজকে আমরা শৈশবের এই স্বপ্নের কমিটিটা নিয়েই আলোচনা করব। তো গত লাইভে আমি একটা বিষয় আলোচনা করছিলাম যে এই প্রহসনের নির্বাচনের আগেই কেমনে শৈশব রে বা এই তামাশার নির্বাচন রে কেমনে ছাই দিয়া ধরা যায়, এটা আমি গত প্রোগ্রামে আলোচনা করছিলাম। তো আজকে আলোচনা করব আরেকটা টপিক, সেটা হইল নির্বাচনের পরেও চাইলে কেমনে এই পকেট কমিটিরে ছাই দিয়া ধরা যাবে। আমাদের এই আলোচনাটাই আজকের বিষয়। মানে সমবায় যেই আইন, সমবায়ের বর্তমান আইন অনুযায়ী চাইলে এই প্রহসনের নির্বাচনের এই তামাশার পকেট কমিটিরে চাইলে নির্বাচনের আগেও ছাই দিয়া ধরা যাবে, চাইলে নির্বাচনের পরেও ছাই দিয়া ধরা যাবে। তো নির্বাচনের আগে কেমনে কি পলিসি করা যাইতে পারে এটা নিয়ে তো আমি এর আগে আলোচনা করছি। আজকে আলোচনা করব যে নির্বাচন হয়ে যাওয়ার পরেও কিভাবে ছাই দিয়া ধরা যাইতে পারে। এটা মানে সমবায় আইন অনুযায়ী আপনি চাইলে এই জাতীয় প্রহসনের নির্বাচন অনুষ্ঠানের আগেও ছাই দিয়া ধরতে পারেন, নির্বাচন অনুষ্ঠানের পরেও আপনি ছাই দিয়া ধরতে পারেন। এইটাই মূলত আজকের আলোচনা। তো যাই হোক, আমি আমাদের আলিস সেন্টারের দায়িত্বশীল যারা আছেন বা বিশেষ করে আমাদের ডেস্টিনি সেন্ট্রাল পিএইচডি ফোরামের দায়িত্বশীল যে জিগরি ভাইয়েরা আছেন, আমি আপনাকে উদ্দেশ্যে গত লাইভে একটা পলিসি শেয়ার করছিলাম যে নির্বাচনের আগে চাইলে আপনারা কেমনে এই প্রহসনের এই কমিটির ব্যাপারে আপনারা ছাই দিয়া ধরতে পারেন। তো আজকে আলোচনা করব যে প্রহসনের এই নির্বাচন অনুষ্ঠান হওয়ার পরেও আপনারা চাইলে ছাই দিয়া এই পকেট কমিটিরে ধরতে পারবেন, সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। তো আপনারা হয়তো বা ব্যক্তিগতভাবে আমার যতদূর আমি জানি যে পিএইচডি ফোরামের জিগরি ভাইয়েরা বিভিন্ন পদক্ষেপ নিতেছেন, বিভিন্ন কাজকর্ম করতেছেন। আমরা গতকালকে ওনাদের একটা সুন্দর লাইভও দেখলাম, এটা নিয়ে আমি আলোচনা করবো, শেষে একটু পয়েন্ট আছে। তো ব্যক্তিগতভাবে কিছু বিষয় শেয়ার করবো, আপনারা চাইলে এই বিষয়গুলো পিএইচডি ফোরামের জিগরি ভাইয়েরা চাইলে এই বিষয়গুলা আপনারা বিবেচনা করতে পারেন। তো চলেন আমরা আলোচনা শুরু করি। তো প্রহসনের নির্বাচন যদি হইয়াও যায়, তারপরেও কিভাবে আপনি ছাই দিয়া এগরে ধরতে পারবেন বা আপনারা ছাই দিয়া এগরে ধরতে পারবেন, সেই আলোচনার ক্ষেত্রে আমি আমার ব্যক্তিগত পারসেপশনটা যদি শেয়ার করি যে দুইটা জিনিসই কিন্তু করা যায়। নির্বাচনের আগেও চাইলে ধরা যায়, নির্বাচনের পরেও চাইলে ধরা যায়। তো আমার দৃষ্টিতে আমি সমবায় আইন ঘাট্টা যেটা দেখলাম যে এর আগের যেই পলিসিটা আমরা শেয়ার করছিলাম, নির্বাচনের আগে ধরার যে পলিসি, এর পরের যেই পলিসি নির্বাচনের পরে যে ধরার পলিসি, এটা আরো বেশি উত্তম। মানে আমার দৃষ্টিতে বা আমি সার্বিকভাবে হিসাব মিলিয়ে দেখছি যে নির্বাচনের পরে ধরলে বিষয়টা বেশি উত্তম হয় এবং আরো কঠিনভাবে ছাই দিয়া ধরার মতো কার্যকরী পরিবেশ তৈরি হয়। কেমনে আসেন এটা একটু দেখি, একটা উদাহরণ দিই, তাইলে আপনারা বুঝতে পারবেন। ধরেন আমেরিকা হাসিনারে 2024 সালের 7ই জানুয়ারির নির্বাচনটা করার কিন্তু সুযোগ দিছে, চাইলে কিন্তু এর আগেই ছাই দিয়া ধরতে পারতো, এর আগেই চাইলে ছাই দিয়া ধরতে পারতো, কিন্তু কেন ধরে নাই আসেন এটা আমরা একটু দেখি। মূলত মানে আমেরিকা খুব ভালো করে জানতো যে এই হাসিনা এই ক্ষমতায় আইয়া নির্বাচনে তামাশা করে যদি ক্ষমতায় আসেও সে দেশ চালাইতে পারবে না, নাম্বার 1। নাম্বার 2, তারা মূলত
হাসিনারে কি করছে, একটা ফাউল করার সুযোগ দিচ্ছে। আপনারা দেখেন 5ই আগস্টের যে গণ অভ্যুত্থানের পূর্ব মুহূর্তে 2 বা 3 আগস্ট পেন্টাগন থেকে কিন্তু মেসেজ দেওয়া হয়েছে যে আপনারা সেনাবাহিনী যদি ইনভলভ হন এই গ্যাঞ্জামের মধ্যে, তাহলে আপনাকে শান্তি রক্ষা মিশনের কার্যক্রম কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। তো ওই সেম প্রেশারটা 7ই জানুয়ারির নির্বাচনের আগে দিলেও তো নির্বাচনটা বন্ধ হয়, কিন্তু ওই সময় নির্বাচনের বন্ধের দিকে আওয়ামী লীগের নির্বাচন বন্ধের দিকে কেন নেয় নাই আমেরিকা? কারণ এইটাই হলো টেকটিক্যাল পলিসি। মানে আপনি আপনার প্রতিপক্ষরে যদি আপনি ফাউল করতে না দেন, তাইলে আপনি হেরে ধরবেন কেমনে? এই কারণে আমেরিকা কি করছে, 7ই জানুয়ারি নির্বাচনে কোনো কথা কয় নাই, সুন্দর মতো নির্বাচনটা করতে দিছে। নির্বাচন করার পরে দেখেন ছক কইসা একদম টোটাল মেটিকুলাস প্ল্যান, সবাই তো কয় মেটিকুলাস প্ল্যানে একদম ছক কইসা 6 মাসের মাথায় দেখেন একদম পুরা পকাত করে দিছে। তাইলে এইখানকার ব্যাপারে আপনি এই বিষয়টা যদি একটু মিলান, দেখেন বর্তমান যে প্রেক্ষাপট বা বর্তমান যে পরিস্থিতি, এই যে এখন চতুর্মুখী যেভাবে সোচ্চার হয়ে উঠছে ডেস্টিনির বিনিয়োগকারীরা, ডেস্টিনির অনেক বিনিয়োগকারীরা এখন সচেতন, অনেকেই এখন তাদের আইডি থেকে সচেতনতার পোস্ট দিতেছে, অনেকেই এখন তাদের আইডি থেকে এই ধরনের ডেস্টিনি বিরোধী কার্যক্রমের প্রতিবাদ জানাইতেছে। এক সময় হাতে গোনা কয়েকজন আমরা কথা কইতাম, এখন কিন্তু অনেকেই কথা কইতেছে। আরো যতদিন যাবে ততই কিন্তু এর পরিমাণ বাড়তে থাকবে, এবং যতদিন যাইতেছে মানুষ কিন্তু মুখ খোলা শুরু করছে, এই মুখ খোলা কিন্তু আর বন্ধ হবে না, এটা বাড়তেই থাকবে পরিবেশ এবং পরিস্থিতির কারণে। তো এই ধরনের উদ্ভূত পরিস্থিতিতে নির্বাচনটা হেরা কইরা দায়িত্বটা যেন নেয়, এর পরেই যেন ছাই দিয়ে ধরা যায়, এটাই এই কারণেই আমার দৃষ্টিতে এটা মানে আমার কাছে মনে হইতেছে উত্তম আর কি, যে নির্বাচনটা হেরা করুক, এরপরে দায়িত্বটা নেক, এরপরে তাগরে ছাই দিয়া ধরাটা হইব একদম পারফেক্ট কার্যকরী উত্তম পন্থা। তো নির্বাচনের পরে একটা ব্যবস্থাপনা কমিটি যদি অনৈতিক হয় বা পকেট কমিটি হয় বা সমবায় সমিতির স্বার্থ ক্ষুণ্ণ করতে পারে, এই রকম কোনো আশঙ্কায় কোনো ব্যবস্থাপনা কমিটির বিরুদ্ধে যদি কেউ বা বিনিয়োগকারীরা যদি এটা মনে করে যে বিনিয়োগকারীদের স্বার্থ ক্ষুণ্ণ হইতেছে, সেই ক্ষেত্রে নির্বাচন হইলেও নির্বাচনের পরেও চাইলে ওই অনৈতিক ব্যবস্থাপনা কমিটিরে ছাই দিয়া ধরা যায়, ছাই দিয়া। তো আসেন দেখি এটা কেমনে করা যায়, নির্বাচনের পরেও চাইলে কেমনে এগোরে ছাই দিয়া ধরা সম্ভব। আসেন এই আলোচনায় এখন আমরা যাই। আচ্ছা, তো এই জন্য আমাদের মুখলিসুর রহমান লিখছেন নির্বাচনের আগেই মামলা দেওয়া উচিত এবং শহীদুল এবং হাসানকে চরম পিটান দেওয়া দরকার। আমি আপনাদের কাছে জনাব মুখলিসুর রহমান, আমি আপনাকে আপনার কথার সাথে আমি আপনার মন্তব্যের প্রতি সম্মান প্রদর্শন করেই বলছি যে হ্যাঁ অবশ্যই আপনার মতামত ঠিক আছে, তবে আপনি আমার আলোচনাটা শুনলে বুঝতে পারবেন যে নির্বাচনের আগে ধরলে যেই মজা, নির্বাচনের পর ধরলে কিন্তু এর আরো বেশি মজা হইতে পারে। আসেন আমরা আর একটু দেখি। আসেন এই ক্ষেত্রে আমরা সমবায় আইনের, বাংলাদেশের বিদ্যমান সমবায় আইনের 8ম অধ্যায়, এটা নিয়ে আমরা আসেন একটু স্টাডি করি, একটু পড়ি আর কি। আমি আপনাকে আগেই কইছি যে ডেস্টিনির ডিস্ট্রিবিউটর হিসেবে আমাদের বিনিয়োগ, আমাদের নিরাপত্তার জন্য, আমাদের স্বার্থ সংরক্ষণের জন্য আমগরে কিন্তু সিপাসাপার আইন কিন্তু জানতে হইব, বুঝতে হইব ভাইজান। তো আসেন 8ম অধ্যায় কি কইতেছে, আসেন আমরা একটু শুনি। শেষাব আপনিও শুনেন, আপনি তো আমগো কান্ডারি মালদ্বীপের বাজার সভাপতি হইতেছেন 7 তারিখ, শুনেন, আপনি শুনেন আমার প্রিয় শৈশাব। তো যাই হোক, সমবায় আইন 8ম অধ্যায়, এটার শিরোনামটা কি? ব্যবস্থাপনা কমিটি ভঙ্গকরণ এবং দোষী সদস্য এবং সদস্যগণের বহিষ্কার প্রক্রিয়া। মজা, খুবই মজা। আপনারা আলোচনা শুনেন, বুঝতে পারবেন যে আসলে নির্বাচনের পরে ধরলে মজাটা কি। করুক নির্বাচন, যাই হোক, আসেন আমরা আলোচনায় যাই। সমবায় আইন অনুযায়ী তদন্তের ভিত্তিতে নিবন্ধক মহোদয়, মানে রেজিস্ট্রার আর কি, সমবায় রেজিস্ট্রার, নিবন্ধক মহোদয় যদি এই মর্মে নিশ্চিত হন যে
মতিউর রহমান লিখছেন, ভাই মাল্টিপারপাসের কিছু টাকা আমার বিনিয়োগ করা আছে। ভাই আমারও আছে, আমার আছে 1 লাখ টাকা, আমার পরিবার পরিজন টিম টম মিলাইয়া মোটামুটি 1.5-2 কোটি টাকার মতো বিনিয়োগ আছে। সমস্যা নাই, আমরা আলোচনায় যাই। তাহলে দেখেন সমবায় আইনের 8ম অধ্যায়ে আমরা জায়গা, হ্যাঁ, কেমনে ধরন যায়, নির্বাচন হইলেও কেমনে সাইদিয়া ধরা যাবে। আসেন এখানে কি বলতেছে, সমবায় আইন অনুযায়ী তদন্তের ভিত্তিতে নিবন্ধক মহোদয় যদি এই মর্মে নিশ্চিত হন যে কোন সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটি বিদ্যমান সমবায় আইন কিংবা উপ আইনের বিধান লঙ্ঘন করিয়া গঠিত হইয়াছে এবং এইরূপ লঙ্ঘনের ফলে সমিতির সাধারণ সদস্যদের স্বার্থ ক্ষুণ্ণ হইয়াছে বা হইবার আশঙ্কা থাকে, কিংবা সমিতির দেউলিয়া হইবার সম্ভাবনা বা আশঙ্কা তৈরি হয়, তাহা হইলে নিবন্ধক মহোদয় সংশ্লিষ্ট ঘটনাবলীর ভিত্তিতে দোষী এবং অপরাধী ব্যক্তিকে বা ব্যক্তিগণকে বহিষ্কার করিতে পারিবেন। খারান আরো আছে, তবে এক্ষেত্রে নিবন্ধক মহোদয় সংশ্লিষ্ট অপরাধীকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিবেন এবং আত্মপক্ষ সমর্থন শেষে নিবন্ধক মহোদয় সন্তুষ্ট না হইলে অনূর্ধ্ব 30 কর্মদিবসের মধ্যে একটি বিশেষ সাধারণ সভা আহ্বানের জন্য ব্যবস্থাপনা কমিটিকে নির্দেশনা দিবেন। বুঝেছেন? আচ্ছা, এরপরের আলোচনা দেখেন, উপধারা 1-এর অধীনে এই নির্দেশ বা এই আদেশ দেওয়ার পরেও যদি সংশ্লিষ্ট সমবায় সমিতির ওই সংশ্লিষ্ট ব্যবস্থাপনা কমিটি কোনো বিশেষ সাধারণ সভার আয়োজন না করে, সেক্ষেত্রে নিবন্ধক মহোদয় প্রয়োজন বোধে উক্ত সমবায় সমিতির পূর্ণাঙ্গ ব্যবস্থাপনা কমিটিকে ভাঙিয়া দিতে পারেন। কি বুঝলেন? এখানে দেখেন আমরা এই টোটাল যে সমবায় আইনের এই 8ম অধ্যায়ের এই অংশটা যদি আমরা একটু স্টাডি করি, যে ধরেন কোন সমবায় সমিতির কেউ যদি ধরেন জোর চুরি কইরা বা জোর জবরদস্তি কইরা বা যেমনি হোক চিপা চাপা দিয়া যদি কোনো কমিটি কইরাও ফালায়, কিন্তু তারপরেও এইখানে ব্যবস্থা নিয়া সমবায়ের রেজিস্ট্রার বরাবর আবেদনের মাধ্যমে যথাযথ পদ্ধতি অবলম্বন কইরা ওই অনৈতিক কমিটিরে দৌড়ের উপরে রাখা সম্ভব, সেইটা এই আইনের মাধ্যমে প্রতীয়মান হয়। তো আমাদের ডেস্টিনি সেন্ট্রাল পিএইচডি ফোরামের বর্তমান ডেসপারেট এবং ডেডিকেটেড দায়িত্বশীল জিগরি ভাইয়ারা, আপনাদের বর্তমান কার্যক্রম অত্যন্ত গতিশীল। বিশেষ করে কালকের যে টকশোটা করছে আমাদের এমদাদ ভাই আর ওই যে মিরন ভাই, একদম পুরো ঝাঁকানাকা টকশো হয়েছে। এইভাবে যেটা শুরু হয়েছে এইটা যদি চলমান থাকে, আর মাঝখান থেকে আমরা তো বাউলি মারতেই আছি চিপা চাপা দিয়া, তো ধরেন এই মানে দালালের গোষ্ঠী দেখবেন এমনি তো দৌড়ের উপরে আছে, এগুলো থাকবে আরো দৌড়ের উপরে। আর ফাঁক দিয়া যদি এই জাতীয় আইনি পদক্ষেপ মাল্টিপারপাসের এই সকল অনৈতিক পকেট কমিটির ব্যাপারে যদি পিএইচডি ফোরামের জিগরি ভাইয়েরা ব্যবস্থা নেন, তাইলে তো ধরেন একদম পুরা সব মানে দৌড়ের উপরে থাকবো দালালের গোষ্ঠী। যাই হোক, আমি আগের লাইভে কইছিলাম নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগে কেমনে চাহিদা ধরতারেন, ওই যে মানববন্ধন করতে পারেন, তারপরে এই যে যারা ভোটার আমরা আছি আমাকে স্বাক্ষর নিয়ে সমবায় অধিদপ্তরে দিতে পারেন, সমবায়ের সামনে মানববন্ধন করতে পারেন, বা এইটা কইছিলাম এক ধরনের। আর আজকে আর একটা পলিসি আপনাগুলোকে শেয়ার করলাম যে নির্বাচনের পরেও চাইলে আপনারা চাহিদা ধরতে পারবেন। এবং আমার ব্যক্তিগত অ্যাজাম্পশনে আমি যেটা দেখলাম যে নির্বাচনের পরে চাহিদা ধরলে এটা আরো কঠিন এবং এটা আরো জব্বর হয়। এবং এই নির্বাচন পরবর্তী ব্যবস্থা নিলে যদি রেজিস্ট্রার কোনো কমিটি বা ব্যবস্থাপনা কমিটি ভাঙা দেয়, তাহলে ওই ব্যবস্থাপনা কমিটির যে সদস্য এরা আছে, এরা পরবর্তী 3 বছর ওই সমবায় সমিতির কোনো নির্বাচনে কোনো কার্যক্রমে অংশই নিতে পারবে না।
তার মানে কি, এর পরের ডলাটা কিন্তু কঠিন ডলা। তো যাই হোক, আপনারা নির্বাচনের আগেই আমার প্রিয় হিসাবে আইনি ডলা দিবেন না পরে দিবেন, এটা আমগো মাল্টিপারপাসের কার্যক্রমের উপরে ভিত্তি করে আমগো পিএইচডি ফোরামের জিগরি ভাইগো বিবেচনায় বিষয়টা ছেড়ে দিলাম। তো এবার আসেন পরের আর একটা পয়েন্টে যাই। এটা খুবই মজা, আমার কাছে ব্যক্তিগতভাবে খুবই ইন্টারেস্টিং মনে হয়েছে। আশা করি আপনাদের কাছেও এটা ইন্টারেস্টিং মনে হইব। গত লাইভে আমি একটা বিষয় আপনাদের কইছিলাম যে হঠাৎ করে আলিজ দখলের লেগে এরা মরিয়া হইয়া উঠলো কেন, এটার ব্যাখ্যা বিশ্লেষণ দিছিলাম। যে এই যে মাল্টিপারপাসে কামড় বসাইতে চাইলে মোশাহিদ আলী যোগ দিয়েছেন কম, জি ধন্যবাদ। আচ্ছা, যেটা কইতেছিলাম গত লাইভে কিন্তু আমি আপনাদের একটা জিনিস কইছিলাম যে আলিস সেন্টার দখল করতে মরিয়া হয়ে উঠছিল কেনেরা, কারণ ওই যে মাল্টিপারপাসে কামড় বসাইতে গেলে আলিস সেন্টার একটা বাধা। আর আজকে আমরা আলোচনা করব যে মাল্টিপারপাসের ব্যবস্থাপনা কমিটি এই চিপাচাপা দিয়া কইরা মাল্টিপারপাসে কেন তারা কামড় বসাইতে চাইতেছে, এইটার এজাম্পশনটা আজকে আমি শেয়ার করব। আমি যা আলোচনা করতেছি এগুলো আমার ব্যক্তিগত এজাম্পশন, এটা আমার অনুমিত ধারণা। ওই যে আপনাকে আমি কইছিলাম না যে আমি মানুষের চেহারা দেখলে এর বাপের নাম কয়ে দিতে পারি, কইছি না? তো এগো এই যে এই দালাল গোষ্ঠীর, এই ডেস্টিনি বিরোধী দালাল গোষ্ঠীর গত 1.5-2 মাসের তাগো কার্যক্রম, বডি ল্যাঙ্গুয়েজ, কথাবার্তা, চিপাচাপা দিয়া কার্যক্রম এবং তাগো পূর্বের কার্যক্রম দুইটারে একসাথে মিলাইয়া আমি দুইটারে একসাথে রিলেট কইরা একটা ফর্মুলা আমি অনুমান করছি। কি সেটা, এইটাই আপনাদের লগে শেয়ার করি। এখন আপনাদের কাছে আমার এই ধারণাটারে অমূলক মনে হইতে পারে, বা আপনাদের কাছে আমার এই ধারণাটারে মনে হতে পারে যে কি কয়, শোনেন আগে তারপরে আপনারা হিসাব মিলাইলেন। আমার অনুমিত ধারণা মোতাবেক এ হেরা কেরা, ওই যে হেরা, এই দালালের গোষ্ঠী যারা হেরা, ডিএমসিএসএল এর এই যে সম্পত্তিগুলা, এই সম্পত্তিগুলা নামমাত্র মূল্যে পানির দরে ডিটুকে অ্যাসোসিয়েটস এর নামে কিনা নিতে চায়। কইতে পারেন এটা আবার কি? আসেন এইবার একটু গত লাইভের একটা ছোট্ট আলোচনায় যাই। গত লাইভে আমি কইছিলাম না যে আমাদের মাল্টিপারপাসের সর্বশেষ আপডেটটা কি? সৌদি আরব থেকে আমাদের ডেডিকেটেড লিডার মোস্তফা মেম্বার লিখেছেন, ভাই এই বাটপার গ্রুপের হাতে গোনা কয়েকজন, তাদেরকে পাবলিকলি ধোলাই দিতে হবে যদি এদের শিক্ষা হয়। ভাই আমগো দোলায় ডোলায় মনে দেওয়া লাগবে না, কারণ কি এই বাটপারের গোষ্ঠী আর এই দালালের গোষ্ঠী যে অবস্থা হইতেছে, সামনে পাবলিকে দেখবেন না যান জীবন কালা কালা করে ফেলেবো। আপনার লঞ্চে, ট্রেনে, ঘাটে, বাসে, হাটে, ঘাটে, মাঠে, কোনো জায়গায় দালাল গোষ্ঠী শান্তি হইব না, দেখেন এই দিন আইতেছে। যাই হোক, মোস্তফা ভাই আপনি সচেতন থাকেন, সৌদি আরবের ডেডিকেটেড লিডার, আপনি সচেতন আছেন, সচেতন থাকেন, ধন্যবাদ। যাই হোক, যে আলোচনায় ছিলাম, আমার অনুমিত ধারণা এরা মাল্টিপারপাসের এই কমিটির ভিতরে দ্রুত সব মিলা একসাথে বইয়া একটা জিগরি চিন্তা ভাবনা করতেছে। এর লিগা এরা মাল্টিপারপাসের সকল সম্পত্তি এগুলা পানির দামে নামমাত্র মূল্যে কিনা ডিটুকে অ্যাসোসিয়েটসের নামে নিয়ে নিতে চায়। এটা একটু আপনাদের কাছে অবাক মনে হইলেও একটু ক্যালকুলেশন দেই আমার ধারণাগুলা, আপনারাও তখন মনে হয় কিছুটা হইলেও বুঝতে পারবেন যে হ্যাঁ ঠিক আছে। যাই হোক, আসেন তাইলে এবার ব্যাখ্যায় জায়গা। মাল্টিপারপাসের সার্বিক বিষয় নিয়ে গত লাইভে আমি কি কইছিলাম? আমগো মাল্টিপারপাসের সর্বশেষ অবস্থা কি? মাল্টিপারপাসের সর্বশেষ অবস্থা হাইকোর্টের রায় বহাল, মানে অবসায়নের রায় বহাল। হাইকোর্ট অবসায়নের রায় দিছিল, পরে আমরা আপিল করছিলাম, আপিল করার পরে হাইকোর্ট আমগো পক্ষে রায় দিছিল। এরপরে আবার দুদক আমগো বিপক্ষে আপিল করার পরে হাইকোর্ট দুদকের পক্ষে রায় দিয়া আবার অবসায়ন দিছে। এরপরে এখনকার সর্বশেষ রায় এইটাই বহাল আছে। তাহলে এখন আমগো কাম কি? এখন আমগো কাম হইল মাল্টিপারপাসের সভ্য হিসেবে প্রাতিষ্ঠানিকভাবে আদালতের আশ্রয় নেওয়া, এটার পিটিশন করা বা রিভিউ করা, এটাই হলো এখন আমগো কাম। নাই তো অবসায়ন বহাল যেটা, এটাই বহাল আছে। তাইলে এখন দেখেন এই কমিটি আইসা কি করতে পারে বলে আমার ধারণা। হেরা আইসা কি করব জানেন? আমার ধারণা যে আমি শুরুতে যেটা কইলাম, এখন যেহেতু হেরা আয়া কি কইব
যে আদালতের যেই রায়, সেই রায় হেরা তখন বাস্তবায়ন করব। কারণ এই যে মাল্টিপারপাসের সম্পত্তিগুলা, এই সম্পত্তিগুলা যদি এগো মনমতো কমিটি না হয়, তাইলে তো যেমনে খুশি তেমনে ডিটুকে অ্যাসোসিয়েটস এর কাছে বিক্রি করতে পারবো না। কারণ কি, নিজেগো পছন্দের লোক যদি না থাকে এবং হেগো দালালির বিরুদ্ধে যারা কথা কয় এরা যদি এই কমিটির মধ্যে থাকে, তাইলে তো মাল্টিপারপাসের সম্পদ আদালতের যে রায় দিছে এগুলা বেচ্চা এই টাকা টুকা ক্যাশ কইরা গ্রাহকের টাকা ফেরতের যে ব্যাপারটা আছে এবং মাল্টিপারপাসে অবসায়ন করার যে ব্যাপার আছে, এইটা তো এরা করতে গেলে হেগো সমমানা লোক না হলে তো হেরা এটা পারবো না। বুঝতে পারছেন? এই কারণে আমি আর মামু আমরাই খামু, এরা একটা কমিটি এইটা করার লেগা পাগল হইয়া চিপা চাপা দিয়ে এই কমিটিটা করছে, যেখানে কোনো ভোট নাই, যেখানে ডিস্ট্রিবিউটরদের কোনো অংশগ্রহণ নাই, এখানে বিনিয়োগকারীদের কোনো অংশগ্রহণ নাই। এখন আপনার মনে প্রশ্ন আইতে পারে যে আচ্ছা, আপনি তো একটা কইলেন যে হেরা ডিটুকে অ্যাসোসিয়েটস এর নামে সব সম্পদ পানির মূল্যে কিনা নিব, আপনি যে ধারণা করতেছেন, কেন কিনা নিব, দরকারটা কি? আসেন এবার একটু দেখি কেন দরকার। প্রথম প্রশ্ন, ডিটুকে অ্যাসোসিয়েটস এর হেরা ব্যবসা যদি করতে চায়, হ্যাগো পুঁজি লাগবো না ভাই? আচ্ছা, হ্যাগো পুঁজি আছে? আচ্ছা কন তো, ডিটুকে অ্যাসোসিয়েটস বাবদ এই পর্যন্ত যে টাকা টোকা উঠানো হয়েছে এই পর্যন্ত, কন এই টাকা টোকা কি আছে? আরেকটু যদি ভিতরে যাই, ধরেন ডিটুকে অ্যাসোসিয়েটস এর ব্যাংক অ্যাকাউন্টে যদি যান, টাকা টুকা কি পাইবেন? কত পাইবেন? একটু খোঁজ নিয়ে দেখেন, আমি জানি না। আপনি দেখেন যত টাকা টুকাই কালেকশন হয়েছে এগুলা কি খরচ হয়ে গেছে না? তার মানে দেখেন, ডিটুকে অ্যাসোসিয়েটস এর ব্যবসা করতে গেলে যেই পুঁজি লাগবো, যেই পেইড আপ ক্যাপিটাল লাগবো, সেই পেইড আপ ক্যাপিটাল তো অনেক আগে খেয়ে বয়ে রয়েছে। এবার আসেন বাকি কোম্পানিগুলোর ব্যাপারে একটু যাই। ডিটুকে অ্যাসোসিয়েটস এর নামে কোনো স্থাবর সম্পত্তি হয়েছে? হয় নাই। তাহলে ডিটুকে অ্যাসোসিয়েটস পারপাসে এই পর্যন্ত যত টাকা টুকা কালেকশন হয়েছে, অল আর লাইবিলিটিস। এখানে কোনো সম্পদ তারা কিনছে? কোনো সম্পদ তৈরি হয়েছে? আমি জানি না, আমার জানা মতে তৈরি হয় না। সম্পদ তৈরি হইব কি? মানে ওই যে কমিশন খেয়ে তো কুল পায় না। ওই যে আমরা একটা নাটক দেখি না, যে ওই যে পড়ালেখা করবো কি, গাঞ্জা খেয়ে তো কুল পায় না। তো এগো যে অবস্থা, আমাদের ডেস্টিনি সেন্ট্রাল পিএইচডি ফোরামের অন্যতম দায়িত্বশীল আমাদের আসাদুজ্জামান আসাদ ভাই, উনি কমেন্ট করেছেন যে শেয়ালের লেগে আগুন লেগে গেছে, এক্স্যাক্টলি লাইক শেয়ালের লেগে আগুন লেগে গেছে। এটা নিয়ে আমি একটু আলোচনায় যাব। তাহলে এখন দেখেন, ডিটুকে অ্যাসোসিয়েটস অ্যাকচুয়ালি যত টাকা টোকা কালেকশন করছে, কোনো টাকা টুকাই তো, আমি যদি আমার ক্ষুদ্র জ্ঞানে যদি ভুল করে না থাকি, কোনো টাকা টুকাই তো নাই, সব তো খেয়ে খেয়ে বিষয় আছে। মানে ওই যে নাটক দেখছিলাম না আমরা, যে পড়ালেখা কি করব, গাঞ্জা খেয়ে কুল পাই না, তো হেরা ব্যবসা কি করব, কমিশন খেয়ে তো কুল পায় না। তার মানে কি, এদের হাতে তো এখন ক্যাশ ক্যাপিটাল লিকুইড তো নাই যেটা দিয়ে ব্যবসা করব। আমার জানা মতে, আমি যদি ভুল করে না থাকি, তাইলে এখন ব্যবসা চালু করতে, আপনি খেয়াল করে দেন, ডিটুকে অ্যাসোসিয়েটস এর অফিস ছিল যেটা ওই যে মাহাত্মা এটা তো চান্দের দেশে, যখন ওই যে ডিটুকে অ্যাসোসিয়েশনের ব্যাপার নিয়ে আমরা কথা বলা শুরু করলাম, তখন চোরের মতো ডিটুকে অ্যাসোসিয়েটস এর নাম চেঞ্জ করে এটার করছে বাজারকরেন.com। মানে দেখেন কত বড় চোর বাটপার। হ্যাগো ডিটুকে অ্যাসোসিয়েটস তারা যদি এতই মানে সাহসী থাকতি, তাইলে আমগো প্রেসারে পড়ে নাম চেঞ্জ করে বাজার করেন করলি কেন? বুঝেন নাই? যাই, এটা নিয়ে আমি আরেকটা এপিসোড করবো। হ্যাগো ওয়েবসাইটের নাম কি, হ্যাগো এটার নাম কি, এগুলো নিয়ে আমি আরো আরেকটা ওয়েবসাইট করবো, নেক্সট এপিসোড করবো, আমার একটা প্ল্যান আছে আর কি। তাহলে এখন দেখেন, ডিটুকে অ্যাসোসিয়েটস এর এই মুহূর্তে পুঁজি দরকার, আর ডিটুকে অ্যাসোসিয়েটস এর লাইবিলিটিস গুলো ক্লিয়ার করা দরকার। এই জন্য দরকার কি, ক্যাশ ক্যাপিটাল। এবং এই জন্য ক্যাশ ক্যাপিটালের ক্ষেত্রে সবচেয়ে সহজ পদ্ধতি কি? সবচেয়ে সহজ পদ্ধতি হইল মাল্টিপারপাসের সম্পত্তিগুলো যদি কম দামে কিনা নেওয়া যায়, তাইলে ওইটা দিয়ে লাইবিলিটিস কাভার করা সম্ভব। 5 টাকা দিয়ে কিনা নিয়ে এটার 50 টাকার সম্পত্তি হলে এই যে এতদিনের যে লাইবিলিটিস, এই লাইবিলিটিসটাকে কাভার দিয়ে দেওয়া সম্ভব। এক্সাম্পল দেই আপনারে, ধরেন এক্স মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন লিমিটেড, সে ফর এক্সাম্পল, হ্যাগো ধরেন পেইড আপ ক্যাপিটাল ধরেন ধরেন অথরাইজড ক্যাপিটাল ধরেন 100 কোটি টাকা। ওই যে 150 কোম্পানি করছে না,
ধরেন একটা উদাহরণস্বরূপ ধরেন এক্স মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন লিমিটেড, ধরেন হ্যার অথরাইজড ক্যাপিটাল 100 কোটি আর হ্যার পেইড আপ ক্যাপিটাল হলো 20 কোটি, মানে হ্যাঁ এই আরজিএসসি থেকে অনুমোদন নিচ্ছে 100 কোটি উঠাইতে পারবো, আর আরজিএসসি তে পেইড আপ ক্যাপিটাল দেখেছে 20 কোটি, তাইলে এই 20 কোটি পেইড আপ ক্যাপিটাল তো ব্যাংকে ঢুকাইতে হইব। তাহলে দেখেন ম্যাক্সিমাম কোম্পানির টাকা টোকা সব কিন্তু ব্যাংকে লেনদেন হয় নাই, সব হয়েছে বালিশের তলে লেনদেন। তাইলে এখন দেখেন অডিট যদি হয় বা সামগ্রিক প্রেক্ষাপটে যদি আপনি আইন আদালত হিসাব করেন, কাগজে কলমে ব্যাংক স্টেটমেন্ট বাড়িলে দেখা যাব একটা কোম্পানিরও ফুল মানে পেইড আপ ক্যাপিটাল তারা ফুললি জমা দিছে কিনা ব্যাংকে, এটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। তাইলে আইনগতভাবে তারা যে ঝামেলায় পড়তে পারে এটা তো এরা বুঝতেছে। তাইলে এখন কি করা লাগবো? ক্যাশ ক্যাপিটাল লাগবো। তাহলে এই ক্যাশ ক্যাপিটাল লেগে ফিল্ড থেকে আবার এখন আমগোর লেগে টাকা টোকা তুলতে পারতেছে না, কারণ আমগো মতো ওই যে আমরা যারা চিপা চাপা দিয়া যা ঘটতেছে সব কয়ে দিই, আমগোর লেগে আবার টাকা টোকা তুলতে। দেখলাম যে আরেকটা অডিও বাইরেছে, এটা নিয়ে আমি আরেকটা এপিসোড করবো, যে আগে ছিল 100 টাকা 1800 টাকা, এখন দেখতেছি মাসাল্লাহ 100 টাকায় বলে বছরে বলে এটা 10,000 হয়ে যাবো। বাপ রে বাপ, মেলা কিচ্ছা কাহিনী, খুবই ইন্টারেস্টিং ব্যাপার। মানুষ কোটি কোটি টাকা ইনকাম করে ওই যে ওই নতুন দেখতেছে আর কি, ওই সুপার ইয়ারের কথা আর কি। তাহলে এখন দেখেন এই যে কোম্পানিগুলোর পেইড আপ ক্যাপিটাল একটা লাইবিলিটিস, তারপরে ডিটুকে অ্যাসোসিয়েটস এটা একটা লাইবিলিটিস, এই সমস্ত লাইবিলিটিস থেকে বাঁচার লিগা কম ইনপুট দিয়া মেলা আউটপুট পাওয়ার মাধ্যম, তাইলে কোনটা? ডেস্টিনি মাল্টিপারপাসের এই সম্পত্তিগুলা যেহেতু আদালত এটারে বিক্রি কইরা সকল সম্পত্তিগুলা অবসায়নের মাধ্যমে সকল সম্পত্তি বিক্রি করার রায় আছে, এইগুলা এই কারণেই আমার ধারণা এটা যে এরা এই জন্য মরণ কামড় বা কামড় বসাইছে মাল্টিপারপাসে, এবং এইভাবে সম্পদগুলা যখন বিক্রির সিদ্ধান্ত যেহেতু হাইকোর্ট দিছে, এবার এই সম্পত্তিগুলো এরাই কম দামে পানির দামে কিনা নিয়া এইটারে লিকুইডেশন যখন করব তখন একটা মোটা ক্যাপিটাল কিন্তু হইব, যেটা দিয়া তাদের অল লাইবিলিটিস তারা ক্লিয়ার করার স্বপ্ন দেখতেছে। একটা উদাহরণ দিই, আমি আমার অতীতের অনেকগুলো এক্সাম্পল আপনাকে দিই। আমি ওই ভদ্রলোকের নাম কমো না এখন, হ্যাঁ এখন সোনালি করে আর কি, সোনালি লাইফে আছে একটা মার্কেটিং অ্যান্ড ধরেন এক্স মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশনের এমডি। তো হ্যারে কি স্বপ্ন দেখাইছিল জানেন? হ্যারে স্বপ্ন দেখাইছিল, শুধু হ্যারে না আরো অনেক স্বপ্ন দেখাইছে। হ্যারে স্বপ্ন দেখাইছিল কি জানেন? ওই যে কুমিল্লার বন্দিশাহী কোল্ড স্টোরেজ আছে না, কইছে কি যে এই কুমিল্লার বন্দিশাহী কোল্ড স্টোরেজ এইটা নিয়ন্ত্রণ করবে আপনার কোম্পানি। তো হ্যাঁ তো খুশিতে বাকবাকুম এইরকম কইরা এই যে 1-150 কোম্পানি এদেরকে এই স্বপ্নগুলাই দেখানো হয়েছিল। আপনারা যারা অতীতে কাজ করছেন আপনারা হ্যাগুলোকে আলাপ আলোচনা করে দেখবেন, আমার কথার সত্যতা পাইবেন। মানে এইভাবে কাউন্সিলিং করা হইতো যে এই যে আচ্ছা অমুক বিভাগে আপনাদের তো এই যে 10টা কোম্পানি, আপনারা তাহলে এই বিভাগের সম্পত্তিগুলা আপনাদের এই কোম্পানির নিয়ন্ত্রণে থাকবে। তো এরাও তো মেলা খুশি, আরে বাবা আমার কোম্পানির নিয়ন্ত্রণে তাহলে এই যে বন্দিশাহী কোল্ড স্টোরেজ। কেউ আবার স্বপ্ন দেখতেছে আমার কোম্পানির নিয়ন্ত্রণে এই যে ক্রাউন প্যাসিফিক বিচ হোটেল, কেউ আবার স্বপ্ন দেখতেছিল আমার কোম্পানির নিয়ন্ত্রণে তাইলে ওই যে এই টঙ্গীর গোডাউন, কেউ স্বপ্ন দেখতেছিল আমার কোম্পানির নিয়ন্ত্রণে ছন্দ আনন্দ। এই যে বিশাল স্বপ্ন দেখা এরা এত বড় বড় স্বপ্ন দেখে ফেলাইছে, পরবর্তীতে ডেস্টিনি চালু হওয়ার পর্যায়ে তৈরি হয়ে যাওয়াতে তাদের এই স্বপ্নের বেলুন এই ফানুস যখন ফুস হয়ে গেছে, এই কারণেই এরা এখন তেলে বেগুনে জ্বলে উঠছে। কিছু হলেই ঝাপাইয়া পয়রা কমেন্টে এসে গালাগালি করে, দেখবেন আপনারা, এটা আমি একটু পরে যাব আবার আলোচনায়। তাহলে এখন আমার এই ধারণাটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম, এবার আপনারা পুরো বিষয়টা মিলাইলে কিছুটা হইলেও মিল হয়তোবা পাইতে পারেন। এটা আমি আগেও কইছি, আমি এখনো কইতেছি যে আমি চেহারা দেখলেই কিন্তু বাপের নাম কয়ে দিতে পারি। তো আমার অনুমিত ধারণা এই পরিকল্পনা নিয়েই তারা আগাইতেছে, কারণ এই পরিকল্পনাটাই হলো এদের জন্য সবচেয়ে সহজ পদ্ধতি ওই লাইবিলিটিস থেকে বাঁচার লিগা। কারণ পাবলিকের কাছ থেকে নতুন করে আবার যত টাকা লাইবিলিটিস, ওই লাইবিলিটিস ক্লিয়ার করার লিগা অত টাকা তুলতে যাওয়া এখন সম্ভব না। দ্বিতীয়ত আমরা এখন সোচ্চার, অনেকেই কথা বলা শুরু করছে, তার উপরে আগের মতো ওই যে যা খুশি তাই করার সময়ও নাই। সব কিছু মিলাইয়া ওই সিকনা বুদ্ধি তাইলে ওইটাই হইতে পারে যে মাল্টিপারপাসের সম্পত্তিগুলা যেহেতু রাষ্ট্র আদালত বিক্রির রায় দিছে, তো ঠিক আছে কম দামে এগুলো আমরা কিনা নিয়া আমগো এই ক্যাশ ক্যাপিটাল লিকুইড বাড়াইলেই, আর এটা ধরেন রাষ্ট্রের লামসাম একটা দিয়ে কমে যে বিক্রি করে দিয়েছেন শেষ। বোঝা গেল বিষয়টা? তাইলে এখন এই স্বপ্নগুলাই যারা এতদিন দেখছে, এখন তাদের এই স্বপ্ন দুঃস্বপ্ন হয়ে গেছে, এবং তাদের এই স্বপ্ন দোষে পরিণত হওয়ার কারণেই তারা এখন আলিজ দখল করতে মরিয়া হম্বি তম্বি করে। তারা এখন ব্যবস্থাপনা কমিটি কইরা, সাহারা দখল কইরা, মাল্টিপারপাস দখলে মরিয়া।
এবার বুঝতে পারছেন? এইটা হলো আমার পারসেপশন, যেটা আমি অতীত এবং বর্তমানের সাথে মিলাইছি। এবার বাকিটা আপনারা আপনাগুলোকে মিলাই লন, আপনারা আপনাগুলোকে রিলেট করে লন। যাই হোক, বাকিটা সময়ে বইলা দিবে আমার ধারণা কতটুকু সঠিক। এনিওয়ে, তো প্রিয় শহীদ সাহেব, আপনারা মাল্টিপারপাসের কমিটিতে আসতেছেন, আপনাদের জন্য অগ্রিম শুভকামনা রইল। এখন পরবর্তী বাম্বু কি আসতেছে এইটা না হয় সেই সময়ই দেখবেন। এখন আপাতত আপনারা মসে তা দেন আর খুশিতে বগল বাজান আর মাল্টিপারপাসের দায়িত্ব নিতে আসেন। আমরা মসে তা দিয়ে আমরাও বসে রয়েছি। চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র পিএইচডি জনাব মনিরুল ইসলাম মনির, উনি যোগ দিয়েছেন, জি ধন্যবাদ। এবং গত একটা লাইভ প্রোগ্রামে ওনার সাথে আমি ছিলাম, খুব চমৎকার বক্তব্য দিয়েছেন জনাব মনিরুল ইসলাম মনির, আপনাকে ধন্যবাদ। এবং হি ইজ অ্যানাদার ডেডিকেটেড সেন্ট্রাল লিডার অফ ডেস্টিনি সেন্ট্রাল পিএইচডি ফোরাম, জনাব মনিরুল ইসলাম মনির, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। এনিওয়ে, তাহলে এখন দেখেন এই সার্বিক প্রেক্ষাপটে তাহলে আমাদের করণীয় কি? বিশ্বাস করেন আমাদের কিছু করার দরকার নাই। মানে ধরেন এক লোক ধরেন মদ খাইছে, মদ খাইয়া রাস্তায় মাতলামি করতেছে, গর্তে পড়তেছে, ড্রেনে পড়তেছে, হাত ভাঙতেছে, পা ভাঙতেছে, গাড়ির তলে পড়তেছে, মাথা ফাটাইতেছে মাতলামি কইরা, তো হেরে আর মারার দরকার আছে? মারার দরকার নাই। হেরে খালি কি করবেন? হেরে খালি হাঁটার সুযোগ দিবেন। তো আমগো এগরে কিছু করার দরকার নাই, খালি আমরা বৈশা বৈশা তামাশা দেখি। পয়সা ফেক, তামাশা দেখ। হেরা এখন যা করতেছে করুক, করতে দেন। গত 3 মাসের কার্যক্রম দেখেন, প্রত্যেকটা কার্যক্রম বুমেরাং হয়েছে, বুমেরাং। তো হেগো কাম করতে দেন, আমরা বৈশা বৈশা মসে তা দেই। আর 7 তারিখে ওনারা কমিটির দায়িত্বটা বোঝায় নিক, তারপরে পরবর্তী ব্যবস্থা, পরবর্তী কি হয় সেটা পরিস্থিতি বলে দিবে। আর যদি ওনারা দায়িত্ব নিয়ে ভালো কাম করে, ওকে করেন, ভালো কাম করেন। মূল বিষয়টা আমি আপনাদেরকে যে জিনিসটা বলতে চাই, আমাদেরকে প্রতিটা বিষয়ে ইভালুয়েশন কইরা, প্রতিটা বিষয়ে আমাদের সচেতন থেকে একেবারে হক্কুনের লাহান মনিটরিং করতে হবে। হক্কুন মানে বুঝছেন তো? শকুন মানে শকুন যেমন ছায়া থাকে না, যে মানে শকুন যেমন দেখে, শকুনের দৃষ্টি, এইভাবে আমাদের প্রত্যেকটা বিষয় স্ট্রংলি অবজার্ভ করতে হবে। এর বাইরে আমগো কোনো কামই নাই। তোরা কাম করবি, আমরা বয়া বয়া খালি তামাশা দেখবো। যাই হোক, এবার আসি আমাদের ডিটু ব্যাকগ্রাউন্ড নামের যে প্রোগ্রাম গতকালকে আমরা দেখতে পাইলাম, সেইটার ব্যাপারে কিছু আলোচনা। আমি প্রথমেই এই প্রোগ্রামের জন্য যারা এই প্রোগ্রামের উদ্যোক্তা বা প্রোগ্রাম শুরু করেছেন, বিশেষ করে আমাদের ডেস্টিনির একজন ট্রেনার জনাব শামীম চৌধুরী, যিনি এখন প্রবাসে আছেন, আমি ওনাকে বিশেষভাবে ধন্যবাদ জানাই এই জন্য যে উনি দায়িত্ব নিয়ে আরও একটি ডেস্টিনি রিলেটেড অ্যাক্টিভিটিস শুরু করেছেন। সো জনাব শামীম চৌধুরী, আপনাকে বিশেষভাবে আমি ধন্যবাদ জানাই এবং আশা করি আপনি ডেস্টিনির স্বার্থ রক্ষায়, ডেস্টিনির 45 লক্ষ বিনিয়োগকারীর বৃহৎ স্বার্থ রক্ষায় আপনার এই কার্যক্রম চলমান রাখবেন। কালকের এই প্রোগ্রামে আমরা আরও বিশেষভাবে ধন্যবাদ জানাই আমাদের ডেস্টিনি সেন্ট্রাল পিএইচডি ফোরামের সেন্ট্রাল লিডার আমাদের এমদাদ ভাইকে ধন্যবাদ জানাই। তারপরে অ্যানাদার সেন্ট্রাল লিডার আমাদের মিরন ভাইকে ধন্যবাদ জানাই। ওনারা খুব চমৎকারভাবে অতীতের অনেকগুলো বিষয় তুলে ধরেছেন, যেটা আমাদের অনেক রুট লেভেলের ডিস্ট্রিবিউটররা জানতো না। এই জন্য ওনাদেরকে ধন্যবাদ জানাই। চাঁপাইনবাবগঞ্জের মনিরুল ইসলাম মনির লিখেছেন, জি ধন্যবাদ। তাহলে এখন দেখেন এই D2K ব্যাকগ্রাউন্ড নামের যে প্রোগ্রামটা, এই প্রোগ্রামের ভেতরে একজন পিএইচডির যে বক্তব্যগুলো হয়, এগুলো কিন্তু অত্যন্ত অথেন্টিক। কালকের যে প্রোগ্রামটা আপনারা যারা দেখছেন, এবং এই প্রোগ্রামটার মাধ্যমে কিন্তু আরো অনেক মুখোশ উন্মোচিত হয়েছে অনেকের। ওই কে কোন দিক দিয়ে কোন কি করে না করে, কে কার নামে গিবত করে, কে কার লগে কি করে না করে। কারণ কি, পিএইচডিরা তো তলের খবর জানে। মানে যারা সিনিয়র লিডার বা যে এক্সিকিউটিভ পিএইচডি, এরা তো তলের খবর জানে। এই কারণে এরাই হইল এই দালাল গোষ্ঠীর মূল প্রবলেম। কারণ এর কারণে যে মাখনে কামড় দিতে পারে না। তো এই D2K ব্যাকগ্রাউন্ড প্রোগ্রামটাকে আমি ধন্যবাদ জানাই এবং আমি আশা করছি এই প্রোগ্রাম আপনাদের কন্টিনিউ থাকবে এবং আপনাদের এই কার্যক্রমের প্রতি আমি শুভকামনা রাখছি। একই সাথে আশা করব ভবিষ্যতে এভাবে ধারাবাহিকভাবে বাংলাদেশের সকল নির্যাতিত পিএইচডিদের বক্তব্য এভাবে ধীরে ধীরে এই প্রোগ্রামের মাধ্যমে আমরা
জানতে পারবো সেই আশাবাদ ব্যক্ত করছি। এর বাইরে আমরা যারা ফাঁক ফোকর দিয়া বাউলি মারি, এটা তো আমরা চালাইতেছি, এটা তো চালানো যাবেই, এটা তো চলবেই, নো প্রবলেম, চালাই যান। তাহলে এখন দেখেন, ডেস্টিনি 2000 লিমিটেডের কার্যক্রমের ক্ষেত্রে আমাদের ট্রেড লাইসেন্স ওকে, আমাদের ব্যাংক অ্যাকাউন্ট ওকে, আমাদের মার্কেটিং প্ল্যান ওকে, আমাদের প্রোডাক্ট লাইন ওকে, আমাদের সার্বিক সব কিছু ওকে, সাথে আমাদের MLML লাইসেন্সের আবেদন রিসিভও করা হয়েছে, জমাও দেওয়া হয়েছে। তার মানে এখন আমাদের কাজ প্রায় কমপ্লিট, আর খুব একটা বেশি কিছু বাকি নাই। আমরা এখন পূর্ণোদ্যমে ব্যবসার জন্য প্রস্তুতি নিতে থাকি, আর 7 তারিখের নির্বাচনের দিকে আমরা তাকাইয়া মজা নিতে থাকি এবং দেখি ঘটনা কোন দিকে যায়, আর নির্বাচন পরবর্তী কি পদক্ষেপ নেওয়া যাইতে পারে সেটা তো আজকে একটু আলোচনা করলামই। বাকিটা ডেস্টিনি সেন্ট্রাল পিএইচডি ফোরামের দায়িত্বশীল ভাইরা আপনাকে বিবেচনা। তো ধন্যবাদ পর্ব দেওয়া শেষ করব। প্রত্যেক প্রোগ্রামেই ধন্যবাদ দেই, আজকেও ধন্যবাদ দিব। অবশ্যই অবশ্যই আমরা শুরুতেই ধন্যবাদ দিব ডেস্টিনি 2000 লিমিটেডের 20 সালের যে তলবি সভার কারিগর, যাদের সাহসী উদ্যোগের কারণে 2020 সালে বন্ধ হয়ে যাওয়া প্রায় বিলুপ্ত একটা প্রতিষ্ঠানকে পুনরুজ্জীবনের একটা ফরম্যাটে আইনা আজকের এই পর্যায়ে নিয়ে আসা হয়েছে, যাদের সাহসী উদ্যোগে সর্বজন শ্রদ্ধেয় আমাদের যেই 2 অনারেবল গার্জিয়ান, আমাদের ডেস্টিনির ফাউন্ডার চেয়ারম্যান জনাব আলহাজ মোহাম্মদ হোসেন, ওনার প্রতি বিশেষ ধন্যবাদ জানাই, এবং আমাদের সর্বজন শ্রদ্ধেয় মুরব্বী সাবেক সেনা প্রধান লেফটেন্যান্ট জেনারেল M হারুনুর রশিদ, বীর প্রতীক অবসরপ্রাপ্ত, এই 2 সর্বজন শ্রদ্ধেয় মুরব্বীর প্রতি অশেষ অশেষ কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানাই। এই জন্য যে আপনারা ওই সময় সাহসী ভূমিকা নিয়ে তলবি সভা না করলে পরবর্তীতে ধারাবাহিক প্রক্রিয়ায় আজকের ডেস্টিনির এতদূর আসতো না, এতদিনে ডেস্টিনি নিয়ে কথা বলার মতোই কোনো লোক হয়তো বা থাকতো না। তো আপনারা যেই সাহসী ভূমিকা নিয়ে ডেস্টিনির জন্য যেই উপকারটা করেছেন, 45 লক্ষ লোকের কর্মসংস্থান সুরক্ষার জন্য যেই অবদানটা আপনারা রেখেছিলেন সেই 20 সালের তলবি সভায়, এই তলবি সভার কারিগর হিসেবে আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইল আমাদের বাকি যারা ফাউন্ডার ডিরেক্টর যারা আছেন, বিশেষ করে দেশের বাইরে যারা আছেন, অনারেবল অ্যানাদার ফাউন্ডার ডিরেক্টর জনাব লায়ন মোহাম্মদ গোফরানুল হক, আপনার প্রতিও অশেষ কৃতজ্ঞতা। এই জন্য যে 2020 সালের তলবি সভা পূর্ববর্তী এবং পরবর্তী সময়ে সবসময় ডেস্টিনির এই সার্বিক প্রেক্ষাপটকে খুব চমৎকারভাবে কোঅর্ডিনেশন করার যে প্রক্রিয়াটা আপনি চালিয়ে যাচ্ছেন, এবং বিশেষ করে দেশের বাইরে আমাদের যে সকল শুভাকাঙ্ক্ষী, যে সকল ফাউন্ডার ডিরেক্টর, শেয়ার হোল্ডার, ডায়মন্ড এবং শুভাকাঙ্ক্ষীরা আছেন, তাদেরকে একটা চমৎকার সমন্বয়ের মাধ্যমে ডেস্টিনির সার্বিক কার্যক্রমকে এগিয়ে নেওয়ার জন্য যেই শক্তিশালী এবং লিডিং রোল আপনি প্লে করছেন, এই জন্য জনাব লায়ন মোহাম্মদ গোফরানুল হক, আপনার প্রতিও অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি অ্যানাদার 2 ফাউন্ডার ডিরেক্টর জনাব মেজবাউদ্দিন স্বপন এবং জনাব সাইদুর রহমান, আপনাদের 2 জনের প্রতি। যদিও আপনাগরে নিয়ে দেখলাম উল্টাপাল্টা অনেক কিছু হইতেছে, তো ওই যে আপনাগরে নিয়ে যে গিবট টিবট চলতেছে, এই বেকুবের গোষ্ঠী তো এগুলা গিলতেছে, আমরা তো আর এগুলা গিলি না, কারণ আমরা তো জানি, তলের খবর তো আমরা জানি যে আপনাগরে নিয়ে যেই কথা হইতেছে, আপনাগরে নিয়ে যে সমালোচনা হইতেছে, এগুলো তো পিঠ বাঁচানোর লিগা করা হইতেছে, নিজের পিঠ বাঁচানোর লিগা আরেকজনের সমালোচনা, ওই কিচ্ছা কাহিনী, এইসব ওই গাল গল্প, এগুলা আমরা গিলি না, সচেতন যারা গিলে না, গিলতেছে যে হাতে কোনো কিছু বেকুব আছে এগুলা, তো এগুলোর কথা বাদ দেন। আপনাদের অবদান এই ডেস্টিনির প্রতি, এই কার্যক্রমের প্রতি এবং তলবি সভা হয়ে আজকের এই পর্যন্ত আসার পেছনে আপনাদের কি অবদান আছে এটা আমরা জানি। অতএব আপনাদের প্রতিও অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডের অনারেবল চেয়ারম্যান জনাব প্রশান্ত ভূষণ বড়ুয়া, আপনার প্রতি। আপনি এই উদ্ভূত পরিস্থিতির মাঝেও এই ডেস্টিনির সার্বিক কার্যক্রমকে যেভাবে খুব দক্ষতার সাথে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং 45 লক্ষ লোকের কর্মসংস্থানের স্বার্থে আপনি যেভাবে ডিপ্লোম্যাটিক ওয়েতে কাজ করে যাচ্ছেন, আপনার প্রতিও আমরা অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আশা করি খুব অচিরেই আমাদের কর্মসংস্থান ফেরতের চূড়ান্ত প্রক্রিয়া, টাকা টুকা আমরা পাওয়া শুরু করবো আমাদের সেলসের বিপরীতে, সেই পদক্ষেপের ক্ষেত্রেও আপনি
অ্যাজ এ চেয়ারম্যান অফ ডেস্টিনিজ হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ড, আশা করি আপনার যতটুকু ভূমিকা যেটা দরকার আপনি সেটা রাখবেন, আমরা সেই আশাবাদ ব্যক্ত করছি। হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডের যে আরও দুইজন আছেন, আমাদের হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডের চেয়ারম্যান, এর সাথে আরও দুজন রাষ্ট্রীয়ভাবে যারা আছেন, যেমন আমাদের জনাব আহমেদ মুশফিক আনাম, ব্যারিস্টার আহমেদ মুশফিক আনাম এবং আমাদের জনাব ইকবাল জামাল, ওনাদের প্রতিও অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি যে রাষ্ট্রীয় প্রটোকলে যারা আসছেন ওনাদের আন্তরিকতা এবং দক্ষতার ছোঁয়াতেই আজকের ডেস্টিনি এত দূর এসেছে, ওনাদের অবদানকেও অস্বীকার করার সুযোগ নেই। আপনাদের দুজনকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডের ডাইরেক্টরদেরকে, আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা, ধন্যবাদ। আর বিশেষভাবে আজকে দুইজন ব্যক্তির নাম নিব, একজন ব্যক্তির নাম নিয়েছিলাম গত প্রোগ্রামে, আজকে আবার ওনার নাম নিব, জনাব জাকির হোসেন কিসলু, যিনি স্বাক্ষর করে ডেস্টিনির লাইসেন্স জমার এই ঐতিহাসিক কাজের একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করেছেন, আপনাকে ধন্যবাদ। আর ইকোনমিক্যালি ডেস্টিনির বর্তমান বোর্ডের ইকোনমিক্যাল বিষয়গুলোতে ফ্রন্ট লাইনে থেকে যিনি সবসময় সহযোগিতা করে যাচ্ছেন, অ্যানাদার ডিরেক্টর অফ হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ড ডেস্টিনি 2000 লিমিটেড, জনাব সাইফুল আলম রতন, আপনার প্রতিও অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। স্পেশাল থ্যাঙ্কস গোজ টু আওয়ার ম্যানেজিং কোঅর্ডিনেটর, এখন আর বলা যাবে না যেহেতু ওনার দায়িত্ব সময়কাল উনি পালন করেছেন, ম্যানেজিং কোঅর্ডিনেটর বলার দরকারও নাই, ওই শেয়ার হোল্ডার পদই ওনার জন্য যথেষ্ট। অনারেবল শেয়ার হোল্ডার অফ ডেস্টিনি 2000 লিমিটেড জনাব আশরাফুল আমিন, আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা এবং আপনার প্রতি লাল সালাম কমরেড, এই জন্য যে আপনি গত 7 মাসে এমন কিছু কাজ করে একটা ফরম্যাট তৈরি করে ফেলেছেন, যে কাজ এবং যে ফরম্যাটগুলোর কারণে অনেক ডেস্টিনি বিরোধী দালাল গোষ্ঠী সিকনা সিপার মধ্যে পড়ে গেছে। মেহেরপুর থেকে জুবাইর আহমেদ শাম্মী সালাম দিয়েছেন, জি ওয়ালাইকুম সালাম। তো যেই কথাটা কইতেছিলাম, অনারেবল শেয়ার হোল্ডার অফ ডেস্টিনি 2000 লিমিটেড, আপনারে সামনে কেউ নিয়োগ দিল কি দিল না তাতেও কিছু আসে যায় না, আপনারে ম্যানেজিং কোঅর্ডিনেটর আসে যায় না, কোনো কিছুতে কিছু আপনি যে ভূমিকা রাখতেছেন এটাই যথেষ্ট। মানে ডেস্টিনি 2000 লিমিটেডের শেয়ার হোল্ডার, এই পদবি আপনার জন্য যথেষ্ট। আর বড় পদবি আমার মনে হয় আপনার দরকার নেই, কারণ যা কাম ঘটানোর আপনি ঘটাই ফেলছেন, এখন শুধু এটার আনুষ্ঠানিকতা শুধু বাকি। এই জন্য এই যে 45 লক্ষ লোকের সত্যিকার অর্থে কর্মসংস্থানের যেই সম্ভাবনা, ওইটা আপনি আপনার মুন্সিয়ানার মাধ্যমে গত 7 মাসে তৈরি করতে সক্ষম হয়েছেন, এই জন্য আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা। আর আপনার এই কার্যক্রম, আপনার এই অ্যাক্টিভিটিস, আপনার এই ডেস্টিনির দায় মুক্তির যেই সংগ্রাম, এটা আপনি চালাই যান। যতদিন যাইতেছে ততই কিন্তু মানুষ মুখ খোলা শুরু করছে, যতদিন যাইতেছে ততই কিন্তু আপামর জনতা মুখ খোলা শুরু করছে। আর আপামর জনতা যখন মুখ খোলা শুরু করে তখন ফ্যাসিস্টের আর কোনো পলানোর জায়গা থাকে না। তো জনাব আশরাফুল আমিন, আপনি আপনার কাজ চালাই যান এবং আপনি আপনার যে সংগ্রাম আছে সেটা চালাই যান। আপনার এই সংগ্রামের এই মিছিল দিনকে দিন বড় হইতেছে এবং আরো হবে ইনশাআল্লাহ। আলিস সেন্টারের জিগরি ভাই যারা আছেন, আপনাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা, কারণ আপনারা খুব ফ্রন্ট লাইনে থেকে কাজগুলো করতেছেন, আপনাদের প্রতি আসলে কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই। এই যে দেখেন, সর্বশেষ আলিস সেন্টারের লাইন যে কেটে দিছিল, জানেন আপনারা আলিস সেন্টারের বিদ্যুৎ বিল বকেয়া পড়ে যাওয়ার কারণে লাইন কেটে দেওয়া হয়েছিল। এই আমাদের আলিস সেন্টারের এই লাইন কেটে দেওয়ার পরে এই ডেস্টিনি পিএইচডি ফোরামের দায়িত্বশীল পিএইচডিরা নিজগো পকেটের টাকা দিয়া আলিস সেন্টারের বিল পরিশোধ কইরা তারপরে আবার আলিস সেন্টারে বিদ্যুতের লাইন লাগাইছে। আর সেই বিদ্যুতের লাইন লাগানোর পরেই ওই বিদ্যুতের ব্যবহার কইরা, সেই লিফট ব্যবহার করে আপনারা আসছেন আলিস সেন্টার দখল করতে। আপনাদের ন্যূনতম লজ্জা থাকা উচিত। আপনারা যারা নিজের পকেটের টাকা দিয়া আলিস সেন্টারের বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ কইরা আলিস সেন্টারের ইলেকট্রিসিটির লাইন পুনঃসংযোগ দিল, তাগরে আপনারা কইছেন দুষ্কৃতিকারী, তাই না? এরা যদি দুষ্কৃতিকারী হয় তাহলে যারা ডেস্টিনির নাম ভাঙ্গাইয়া 100 টাকায় 1800 টাকার কথা বইলা টাকা নিছেন, এখনো এটার কোনো সমাধান করেন নাই, আপনারা তাইলে কি
আপনারা বড় দুষ্কৃতিকারী। আলিস সেন্টারের বিদ্যুতের লাইন কাইটা দেওয়ার কারণে নিজের টাকা দিয়া যারা পুনরায় লাইন সংযোগ দিছে হেরা যদি দুষ্কৃতিকারী হয়, তাইলে ডেস্টিনির নাম ভাঙাইয়া এই যে এত এত টাকা কালেকশন কইরা পরবর্তীতে এখন এই বিষয়টাকে ডেস্টিনির বিরুদ্ধে ব্যবহার করার অপচেষ্টা চালানো হইতেছে, তাহলে আপনারা আরো বড় দুষ্কৃতিকারী। অতএব মানুষরে আর বোকা মনে করেন না। জনগণরে যেভাবে ভুলাইয়া বালাইয়া 15 বছর রাখছিল হাসিনা, এরপরে জনগণ যখন কথা কওয়া শুরু করছে তখন অবস্থা কি হয়েছে? তো মানুষরে ভুলাই বালাইয়া আর রাখেন না। এই যে দেখেন এতদিন ওই অমুকে কথা কইতো, তমুকে কথা কইতো, আমি কই, অমুক টমুক কই, এই যে এখন কিন্তু পিএইচডিরা কথা কওয়া শুরু করছে। তো এরকম ভাবে কিন্তু মানুষজন কথা কওয়া শুরু করব, সামনে যদি ডায়মন্ডরাও কথা কওয়া শুরু করে আমিও অবাক হব না। তো পরিস্থিতি কোন দিকে যাইতাছে এটা যদি মাথায় ঢুকে, মাথায় যদি গিলু থাকে, তাইলে গণদাবির বিরুদ্ধে কেউ যায়েন না। ডেস্টিনি 2000 লিমিটেডের চালুর ব্যাপারে যেটা, এটা হইল গণদাবি। এই গণদাবির বিরুদ্ধে কেউ যায়েন না। যাই হোক, বাকিটা আপনাকে বিবেচনা। ওই যে হেতের কোয়াল হেতেই খাইল, নিজেরটা যদি বুঝেন ভালো, না বুঝেন না বুঝলেন নাই। এইটা যতদিন যাইতেছে ততই এটা গণদাবিতে রূপান্তরিত হইতেছে, আর মানুষের মুখ দিনকে দিন এটা আরো খুলবে, আপনি চান বা না চান। আর বিনিয়োগ ফেরতের যে প্রক্রিয়া, বিনিয়োগ ফেরতের প্রক্রিয়া নিয়ে আমি আরেকটা এপিসোড করবো, প্ল্যান আছে। ওই যে কিছু হইলেই কয় আদালতের রায় দেয় নাই, আদালতের রায় দেয় নাই, তাহলে টাকা কেমনে ফেরত দিব, এই কথায় এখন ইদানিং আবার নতুন জিকির আসতেছে। এইটা নিয়ে আমি আলাদা একটা লাইভ করবো, একটা এপিসোড করার প্ল্যান আছে। একটু সময় নেওয়া করতে হবে, একেবারে 12 সাল থেকে 24-25 পর্যন্ত, তখন এটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো না। এবার আসি তাইলে আমাকে বিনিয়োগকারী ভাইকে উদ্দেশ্যে। বিনিয়োগকারী ভাইজানেরা, আপনারা নিজের বিচার বিবেচনা খাটান। মাথার মধ্যে যদি ঘিলু থাকে ঘিলু খাটান, যদি ঘিলু না থাকে তাইলে খাটানোর তো কিছু নাই। দলালি করেন, দলালি, দালালি না। ওই যে আমার এক বন্ধু আছে, হ্যাঁ গরুর দালালি কইতে পারে না, কয় গরুর দলাল। তো আপনাকে যদি মাথায় ঘিলু থাকে তাহলে সঠিক ফরম্যাটটা কোনটা খুঁজে বের করেন, আর মাথায় যদি ঘিলু না থাকে তাইলে দলালি করেন। হাইকোর্ট নিযুক্ত বোর্ড এই সার্বিক প্রেক্ষাপট এবং সমস্ত কিছু ইভ্যালুয়েশন কইরা আপনার কাছে যেটা যুক্তিসঙ্গত মনে হয় সেটা করেন। আমার বেসিক অ্যাজাম্পশন হলো, আমি সার্ভারে ঢুকি, আমার বিজনেস সেন্টার আমি দেখতেছি, আমার বিজনেস সেন্টারের লেফট রাইট আমি দেখতেছি, আমার লেফট রাইটে কারা কারা সেটা দেখতেছি, সেগুলোকে আমার যোগাযোগ হইতেছে, আমার টিম বিল্ড আপ হইতেছে, পূর্বের টিম ডেভেলপ হইতেছে, আমি ডিন ভেরিফিকেশন করতেছি, ডিন অ্যাক্টিভেশন করতেছি, অনেকের প্রোডাক্ট কিনাই দিছি। এই যে দেখেন, এই যে এই ঈদের আগে আবার যে কয়েল দিছিলাম না, কইছিলাম না, আবার কয়েল শেষ, এখন আবার আরেকটা কয়েল লেগে আমার কয়েকদিন কইছে। তার মানে দেখেন, এই যে দেখেন, হেরা কিন্তু প্রোডাক্টের লেগে কিন্তু অলরেডি খোঁচানো শুরু করছে। তো এইভাবে টিম যত বড় হবে তত বেশি কিন্তু প্রোডাক্ট সেলের সম্ভাবনা তৈরি হবে। তা আমি আমার মতো করে কাজ চালাইতেছি, আপনারা কাজ চালাইলে চালান, আর না তো বইয়া থাকেন। ডিন ভেরিফিকেশন, ডিন অ্যাক্টিভেশন, প্রোডাক্টের সার্বিক বিষয়, এনএফসি কার্ড এবং সার্বিক প্রেক্ষাপট সবগুলো বিষয় নিয়ে আমার মতো করে আমি কাজ করতেছি। আপনাদের যেটা ভালো মনে হয় আপনারা সেটা করেন। যদি মনে হয় কেসকি মেরে বইয়া থাকবেন, কেসকি মেরে বইয়া থাকেন। যদি মনে করেন কাম করবেন, কাম করেন। যদি মনে করেন দলালি করবেন, দলালি করেন, নো প্রবলেম। তবে একটা জিনিস মনে রাখেন, আমি আগেও কইছি, এখনো কই, ডেস্টিনির নিয়ন্ত্রণ এখন আর এই পৃথিবীতে নাই। ডেস্টিনির স্টিয়ারিং এখন পৃথিবীতে নাই। ডেস্টিনির স্টিয়ারিং এখন মাওলার হাতে, ওইখান থেকে স্টিয়ারিং নিয়ন্ত্রিত হয়। এবং ওইখান থেকে যেভাবে স্টিয়ারিং নিয়ন্ত্রিত হইতেছে ওইভাবেই ডেস্টিনি চলতেছে, আগামীতে ওইভাবেই ডেস্টিনি চলবে, এবং ওইভাবেই ডেস্টিনি তার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে যাবে। আবারও বলি, এই ডেস্টিনিতে মজলুমের বিজয় হবে, এবং এই ডেস্টিনিতে জালিমের চূড়ান্ত পতন হবে। এটা জাস্ট সময়ের ব্যাপার, শুধুমাত্র সময়ের ব্যাপার। ডেস্টিনি গ্রুপটারে মাওলা সেই দিকেই নিয়ে যাইতেছেন। তো আপনারা যারা এখনো কিছু বুঝতেছেন না, বসে থাকেন।
যারা বুঝতেছেন তাহলে যেটা বুঝতেছেন সেটা করেন, পরিবেশে সাথে খাপ মিলাইয়া যে জিনিসটা আপনার জন্য পারফেক্ট হয় আপনি ওইটাই করেন। আর আপনার ঘরে আর বোঝানোর কিছু নাই, আর বলারও কিছু নাই। আর আমরা আমাদের যে কাজ চালাই যেতেছি এই কাজ আমরা চালাই যাবো। পিএইচডিরা নতুনভাবে কাজ শুরু করছেন, D2K ব্যাকগ্রাউন্ড, সেটাও ইনশাল্লাহ চলবো। আমাদের এক্সিকিউটিভ ফোরামের যে আসাদ ভাই লাইভ করতেছেন ওনার লাইভও চলবে। এর বাইরে আমাদের পিএইচডি মোহাম্মদ আলী ভাই উনি অ্যাক্টিভিটি শুরু করছেন, ওনার লাইভ চলতেছে। এর বাইরে আরও অনেকেই ঝাঁকে ফেসবুকে তাদের সমর্থন জানানো শুরু করছেন, ডেস্টিনি বিরোধী প্রতারক চক্রের বিরুদ্ধে প্রতিবাদ জানানো শুরু করছেন। এই ধারা এই কার্যক্রম অব্যাহত থাকবে এবং আমাদের এই প্রতিবাদ জারি থাকছিল, জারি আছে এবং জারি থাকবেই, কারণ ডেস্টিনি কারো পাবেন না।